হ্যালো স্টুডেন্টস, স্বাগত জানাচ্ছি অনলাইন ক্লাসে। সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি যে আজকে অর্থাৎ জানুয়ারির লাস্ট ডে। আজকে অক্টোবরের শেষ থেকে তোমাদের অনলাইন ক্লাস শুরু হয়েছে এবং নভেম্বর, ডিসেম্বর এবং জানুয়ারি 3 মাস অলরেডি ক্লাস তোমাদের শেষ হতে চলছে এবং আমরা কন্টিনিউ করছি ফার্স্ট পেপার চ্যাপ্টার 5 কাজ শক্তি ক্ষমতার। এই চ্যাপ্টারের মাঝামাঝি অংশে আছি। অলরেডি 2টা কুইজও তোমরা অ্যাটেন্ড করেছো এবং তোমাদের অনেকের কোয়েশ্চেন ছিল কুইজের নাম্বার দিয়ে। যেটা আগে বলেছি, 2টি কুইজের নাম্বার একসাথে তোমাদের দেওয়া হবে এবং আমি এই চ্যাপ্টার 5 কমপ্লিট হতে হতে, যেহেতু তোমাদের কুইজের খাতাও চেক করা হচ্ছে, সেকেন্ড কুইজের সলিউশন প্লাস তোমাদের কমন যে ভুলগুলো রয়েছে কুইজে যেগুলো দেখতে পাচ্ছি, এগুলো রিলেটেড একটা ক্লাস তোমাদের জন্য শেয়ার করার চেষ্টা করব। তার আগে আজকের ক্লাস নিয়ে যদি বলি, যে আমরা চ্যাপ্টার 5-এ কাজ অংশটা মোটামুটি কমপ্লিট করেছি। কাজ রিলেটেড ব্যাপারগুলো, শক্তি নিয়ে আমরা আলোচনা করছিলাম এবং যান্ত্রিক শক্তি কি সেটা আমরা জেনেছি। যান্ত্রিক শক্তি 2টি ফরম্যাট রয়েছে, স্থিতিশক্তি এবং গতিশক্তি, সেগুলো জেনেছি এবং গতিশক্তির ইকুয়েশন কিভাবে আসে, কাজ শক্তি উপপাদ্য কি, এগুলো গত ক্লাসে জেনেছি। গতিশক্তির সঙ্গে ভর বেগের যে সম্পর্ক সেটাও জেনেছি এবং গত ক্লাসে আলোচনা করছিলাম একেবারে শেষে অনুধাবনমূলক প্রশ্ন নিয়ে। বলেছিলাম খুব ইম্পর্টেন্ট 3টে অনুধাবনমূলক প্রশ্ন। প্রথম প্রশ্নটা যেটা গত ক্লাসে আলোচনা করেছি, যে গতিশক্তি ঋণাত্মক হতে পারে কি। আমরা দেখেছি যে গতিশক্তি ঋণাত্মক হওয়া সম্ভব নয়, কারণ ভরের মান তো ঋণাত্মক হয়ই না। বেগের মান যদি ঋণাত্মক হয়ও, সেক্ষেত্রে আমরা যেহেতু বেগের বর্গ করি ½ mv², সো অন দ্যাট কেস গতিশক্তি ঋণাত্মক হতে পারে না। তো আশা করছি ক্লাসগুলো ফলো করছো এবং ইম্পর্টেন্ট যে ব্যাপারগুলো বলছি সেগুলো খেয়াল করছো। আজকে যে অনুধাবনমূলক প্রশ্ন বলেছিলাম, সেকেন্ড অনুধাবনমূলক প্রশ্নটা হচ্ছে, একটি হালকা বস্তু ভারী বস্তুর ভরবেগ সমান হলে হালকা এবং ভারী বস্তুর যদি ভরবেগ সমান হয় তাহলে গতিশক্তি কার বেশি। বস্তুর ভরবেগ সমান বললাম, এই ক্ষেত্রে কার গতিশক্তি বেশি, হালকা বস্তুটির না ভারী বস্তুটির, কার গতিশক্তি বেশি। এই ক্ষেত্রে তোমাদের প্রশ্ন যদি এরকম আসে, ম্যাথমেটিক্যালি ক্যালকুলেশন করে জিনিসটা প্রুফ করতে হবে। ঠিক আছে, আমরা ধরে নিচ্ছি যে হালকা বস্তুর বেলায়, হালকা বস্তু যদি ধরি, তার ভর হচ্ছে স্মল m, বেগ v ধরছি স্মল v, আর ভারী বস্তুটার বেলায় ভর ধরছি ক্যাপিটাল M, যেহেতু সে ভারী, বেগ ধরছি ক্যাপিটাল V। তাহলে এখন যদি আমরা কম্পেয়ার করি, বের করছি কার মান, গতিশক্তির মান, তাহলে হালকা বস্তুর জন্য, হালকার জন্য গতিশক্তি, সংক্ষেপে লিখছি আমি, হালকা বস্তুর গতিশক্তি ডিভাইডেড বাই ভারী, ভারীর যে গতিশক্তি যদি এভাবে কম্পেয়ার করি, তাহলে কি দাঁড়ায়, হালকা বস্তুটির জন্য গতিশক্তি সেটা কিরকম হবে, ½ m, হালকা বস্তুর ভর m, বেগ স্মল v, ½ mv², আর ক্যাপিটাল ভারী বস্তুটির জন্য ½ M আর V²। ঠিক আছে, গতিশক্তির সঙ্গে ভরবেগের সম্পর্ক আমরা গত ক্লাসে দেখেছিলাম, E কে সমান p²/2m, যদি মনে থাকে তোমাদের। তো এক্ষেত্রে p হচ্ছে ভরবেগ। প্রশ্নে বলা হচ্ছে যে বস্তুর ভরবেগ সমান, তাহলে উভয়ের জন্য ভরবেগ আমরা সমান ধরতে পারি। হালকা ভারী উভয়ের জন্য ভরবেগ যদি p ধরি, তাহলে হালকা বস্তুর গতিশক্তি সমান p²/2m স্মল m লিখতে পারবো, আর ভারী বস্তুর জন্য লিখতে পারবো p², যেহেতু দুজনের ভরবেগ সমান, দুইটাই p² ধরতে পারবো, টুয়াইস ক্যাপিটাল M, কারণ ভর তো ডিফারেন্ট, ভরবেগ সেম বাট ভর তো ডিফারেন্ট। তাহলে এই ইকুয়েশনে p² চলে গেল, 2 বাদ গেল, আলটিমেটলি থাকলো কি ক্যাপিটাল M ডিভাইডেড বাই স্মল m। আর এই পাশের রাশিটা কি, হালকা বস্তুর
যে গতিশক্তি, হালকার জন্য যে গতিশক্তি ডিভাইডেড বাই ভারী বস্তুটির গতিশক্তি, ভারী বস্তুটার জন্য যে গতিশক্তি সেটা। তাহলে এখন যেহেতু ভর ভারী বস্তুর বেশি, হালকা বস্তুর কম, এক্ষেত্রে এই রেশিওটা আমরা বলতে পারি 1 এর চেয়ে বড়। ধরো ভারী বস্তুটার ভর হচ্ছে m সমান 5 কেজি, আর হালকা বস্তুর ভর m সমান যদি 4 কেজি ধরি বা 4 পয়েন্ট সামথিংও ধরি, অবশ্যই যে এই রেশিওটা কি হবে, 1 এর চেয়ে বড় হবে, কারণ m এর মানটা বড়, m এর মান স্মল m এর চেয়ে বড়। তো ইকুয়েশনের লেফট সাইডে যদি এই রেশিওটা 1 এর চেয়ে বড় হয়, দেন রাইট সাইডের এই রেশিওটা সেটাও 1 এর চেয়ে বড় হওয়ার কথা, অর্থাৎ হালকা বস্তুর গতিশক্তি ডিভাইডেড বাই ভারী বস্তুর গতিশক্তি, এই রেশিওটাও 1 এর চেয়ে বড় হওয়ার কথা, কারণ রাইট সাইড 1 এর চেয়ে বড় হচ্ছে, তার মানে রাইট সাইডের ভ্যালুটা এই গতিশক্তি, হালকা বস্তুর গতিশক্তি, ভারী বস্তুর গতিশক্তি, এই রেশিওটা এটাও 1 এর চেয়ে বড় হবে। তো এটাও 1 এর চেয়ে বড় হওয়া মানে কি, হালকা বস্তুর গতিশক্তি বেশি হওয়া, কারণ হর যদি লবের চেয়ে ছোট হয় সেটার সেই ফ্র্যাকশনটার মান কখনো 1 এর চেয়ে বড় হতে পারে না। হর অবশ্যই লবের চেয়ে লব অবশ্যই হরের চেয়ে বড় হতে হবে। দ্যাট মিনস এখান থেকে আমরা কনক্লুশনে আসতে পারি যে হালকা বস্তুর গতিশক্তি সেটা হবে গ্রেটার দেন ভারী বস্তুর যে গতিশক্তি তার চেয়ে বড় হবে। ঠিক আছে, এটা তোমাদের ম্যাথমেটিক্যালি দেখাতে হবে, কিন্তু এই জিনিসটা একটু সহজভাবে যদি মনে রাখতে চাই, যে দুজন মানুষ তাদের ভরবেগ যদি সমান হয়, অর্থাৎ ভরবেগের গুণফল যদি সমান হয়, তাহলে কার গতিশক্তি বেশি হওয়া মানে কি, বেগ বেশি হওয়া। আমরা হালকা মানুষ, দুজন মানুষের ক্ষেত্রে যদি কনসিডার করি, একজন ভারী মানুষ আর একজন হালকা মানুষ, তাহলে গতিশক্তি কার বেশি হবে, কে বেশি গতিপ্রাপ্ত হবে? স্বাভাবিকভাবে যে হালকা পাতলা মানুষ সেই বেশি গতিশক্তি প্রাপ্ত হবে, গতি তার বেশি থাকবে। তো ওইভাবে কম্পেয়ার করে সিম্পলি আমরা মনে রাখতে পারি এতটুকু, যে হালকা বস্তুর গতিশক্তি বেশি হবে, বাট কিভাবে বেশি হবে সেটা কিন্তু ম্যাথমেটিক্যালি তোমাদের দেখাতে হবে। তাহলে এক্ষেত্রে দেখছি আমরা ভারী বস্তুর গতিশক্তি বেশি। ঠিক আছে, তো সেকেন্ড যে আমরা দুটা অনুধাবনমূলক প্রশ্ন দেখলাম, একটা ছিল গত ক্লাসে যা বলেছি যে বস্তুর গতিশক্তি ঋণাত্মক হতে পারে কিনা, সেটা আজকে দেখলাম। হালকা ও ভারী বস্তুর ভরবেগ সমান, কার গতিশক্তি বেশি। এখন যদি উল্টা হয়, হালকা থার্ড যে অনুধাবনমূলক প্রশ্ন, তার জন্য বলছি হালকা এবং ভারী বস্তুর দুজনেরই গতিশক্তি সমান বলছি। গতিশক্তি যদি সমান হয়, কার ভরবেগ বেশি, উল্টা হয়ে গেল টার্মটা, কার ভরবেগ বেশি হবে। ঠিক আছে, তো আমরা এক্ষেত্রে আবার সেই রকম আগের মতো ধরে নিতে পারি যে হালকা বস্তুটার জন্য ভর হচ্ছে ধরো স্মল এম, বেগ হচ্ছে ভি, স্মল ভি। ভারী বস্তুর জন্য ভর হচ্ছে ক্যাপিটাল এম, বেগ হচ্ছে ক্যাপিটাল ভি। তাহলে আমরা যেহেতু গতিশক্তির সমান বলছে, তাহলে বলতে পারি হাফ এম ভি স্কোয়ার সমান হাফ এম ক্যাপিটাল ভি স্কোয়ারটা আমরা বলতেই পারি। আবার গতিশক্তির সমান আমরা লিখতে পারি গতিশক্তির সাথে ভরবেগের সম্পর্ক, যেহেতু ভরবেগ বের করতে হবে, তাহলে এখন কিন্তু দুজনের ভরবেগ আলাদা, গতিশক্তি সমান কিন্তু ভরবেগ ডিফারেন্ট। হালকা বস্তুর ভরবেগ ধরলাম P1, বা হালকা বস্তুর জন্য ভারী বস্তুটার, হালকা বস্তুর ভরবেগ ধরো P1 ধরলাম, ভারী বস্তুর ভরবেগ ধরলাম P2। ঠিক আছে, অন দ্যাট কেস হাফ এম ভি স্কোয়ার এর মান হবে P1 স্কোয়ার বাই টুয়াইস এম স্মল এম পরিমাণ, আর হাফ এম ভি স্কোয়ার অর্থাৎ ভারী বস্তুর জন্য লিখতে পারবো P2 স্কোয়ার বাই টুয়াইস এম পরিমাণ। ঠিক আছে, এখন উভয় পাশে একটু একটু বাদ চলে যাচ্ছে। আমরা যদি লিখতে চাই
যে ভরগুলোকে একপাশে নিয়ে যে ভরবেগটাকে একপাশে রাখি, ঠিক আছে। P1 বাই P2, P1 বাই P2 যদি হোল স্কোয়ার হিসেবে লিখি, স্কোয়ার আছে দুইটার উপরই, হোল স্কোয়ার হিসেবে লিখলে তাহলে P2-র সঙ্গে যায় M, ক্যাপিটাল M ডিভাইডেড বাই M, ঠিক আছে। তো এই ক্ষেত্রে P1 আমরা কার মান ধরছি, হালকা বস্তুর মানটা, আর P2 ধরছি ভারী বস্তুর মানটা। বাট আর লেফট সাইডের ইকুয়েশন ভরবেগের সম্পর্কে তো আমাদের আইডিয়া নাই, আইডিয়া আছে কার সম্পর্কে, রাইট সাইডের যে মান ভরের সম্পর্কে, যে ভারী বস্তুটির ভর বেশি, হালকা বস্তুটির ভর কম। তাহলে এই ইকুয়েশনটা ভারী বস্তুটির ভর যদি উপরে থাকতো তাহলে 1-এর চেয়ে বড় হতো। আমরা যদি 1-এর চেয়ে বড় রাখতে চাই, যেটা বলছিলাম P1 স্কোয়ার, ভরবেগগুলো একপাশে রাখলাম, ভরগুলোকে একপাশে রাখলাম। এখন এই রেশিওটা 1-এর চেয়ে কিন্তু বড় নয়, কারণ হালকা বস্তুর ভর হচ্ছে কম, সেটি হচ্ছে উপরে, আর ভারী বস্তুর ভর হচ্ছে বেশি, সেটি হচ্ছে হরে। তার মানে এই ফ্র্যাকশনটা 1-এর চেয়ে ছোট হবে। এটাকে যদি 1-এর চেয়ে বড় করে লিখতে চাই তাহলে আমরা উল্টে দিতে পারি, P2 বাই P1 হোল স্কোয়ার সমান M বাই M। এখন কিন্তু এই ফ্র্যাকশনটা M বাই M, এই ফ্র্যাকশনটা 1-এর চেয়ে বড়, কারণ M হচ্ছে ক্যাপিটাল M হচ্ছে ভারী বস্তুর ভর। তাহলে ভারী বস্তুর ভর যদি উপরে থাকে, লবে থাকে, সেটা 1-এর চেয়ে বড়। তাহলে এই ইকুয়েশনটা আবার এভাবে লিখতে পারি আমরা, ফাইনালি P2 বাই P1 সমান √M বাই M, ঠিক আছে। এবং সেম ওয়েতে এটা 1-এর চেয়ে যেহেতু বড় হয়, তাহলে এই যে লেফট সাইডের ইকুয়েশনটা, রেশিওটা P2 বাই P1, এটাও কিন্তু 1-এর চেয়ে বড় হওয়ার কথা। তো এটা 1-এর চেয়ে বড় হওয়া মানে কি, হরটা লবটা হরের চেয়ে বড় হবে। দ্যাট মিনস P2 ইজ গ্রেটার দেন P1। P2 আমরা কি ধরেছিলাম, P2 ধরেছিলাম ভারী বস্তুটির ভরবেগ, P1 ধরেছিলাম হালকা বস্তুটির ভরবেগ। অর্থাৎ ভারী বস্তুর ভরবেগ, ভারী বস্তুর যে ভরবেগ সেটা হবে গ্রেটার দেন হালকা বস্তুর, হালকার জন্য যে ভরবেগ তার চেয়ে বড় হবে। অর্থাৎ আমরা 2 নম্বর পয়েন্টে দেখেছিলাম দুটি বস্তুর ভরবেগ সমান হলে কার গতিশক্তি বেশি। ভরবেগ যদি সমান হয় তাহলে হালকা বস্তুর, আমরা এটা সহজভাবে মনে রাখতে পারি, হালকা বস্তুর গতিশক্তি বেশি। আর যদি বলা হয় যে গতিশক্তি সমান কার ভরবেগ বেশি, এটা জাস্ট উল্টাটা হবে, আগে সেকেন্ড টার্মটা যা পেয়েছি তার উল্টা। অর্থাৎ দুটি বস্তু গতিশক্তি সমান হলে ভারী বস্তুটির ভরবেগটা বেশি হবে, ঠিক আছে। তো এই ব্যাখ্যাগুলো আসলে, এই অনুধাবনমূলক প্রশ্নগুলো আসলে ম্যাথমেটিক্যাল যে ইকুয়েশন ক্যালকুলেশন, তার সাহায্যে কিন্তু তোমাদের এভাবে দেখাতে হবে, জাস্ট লিখে দিলে হবে না, জিনিসটা শো করতে হবে, ঠিক আছে। পরের কন্টেন্টে চলে যাই আমরা। এই জিনিসটা তোমাদের এমসিকিউ প্রশ্নেও আসে, কিংবা সৃজনশীল প্রশ্নে গ অংশেও আসে অনেক সময়, গ নাম্বার যে প্রয়োগমূলক প্রশ্ন, যে একটি রাইফেলের গুলি একটি তক্তা ভেদ করতে পারে, গুলির বেগ যদি 3 গুণ 4 গুণ এরকম করা হয়, একই পুরুত্বের কয়টি তক্তা ভেদ করতে পারবে। তো এই টাইপের ম্যাথগুলো আমরা কিভাবে করতে পারি, যেহেতু তক্তার ক্ষেত্রে পুরুত্ব সেম বলেছে, একই পুরুত্ব, যতগুলো তক্তাই ভেদ করবে তার পুরুত্ব একই। এখানে ধরলাম একটা তক্তা ভেদ করতে যদি গুলির ভর m, গুলির জন্য বলছি গুলির ভর m, গুলির বেগ যদি হয় v, স্মল v পরিমাণ, তাহলে একটা তক্তা ভেদ করতে তার যে গতিশক্তি লাগে সেটা ধরলাম e কে সমান আমরা জানি ½ m v স্কোয়ার। একটা তক্তা ভেদ করতে তার গতিশক্তি হচ্ছে ½ m v স্কোয়ার পরিমাণ। তাহলে এখন যদি বেগ 3 গুণ হয়, বেগ 3 গুণ হলে তার গতিশক্তি কতটুকু লাগবে, e কে প্রাইম ধরলাম,
সেটা হচ্ছে হাফ এম, ভর তো আগের মতোই আছে গুলির, জাস্ট বেগ 3 গুণ হলো। ইনিশিয়াল বেগ যদি ভি ধরি তাহলে 3 গুণ হলে সেটা হবে 3v, অর্থাৎ এখানে কি দাঁড়াচ্ছে হাফ এম ইন্টু 9v স্কোয়ার। এটাকে আমরা ভাগ না করে সাজিয়ে যদি লিখি 9 ইন্টু হাফ এম ভি স্কোয়ার, অর্থাৎ হাফ এম ভি স্কোয়ার সমান একটু আগে তো আমরা লিখেছি যে হাফ এম ভি স্কোয়ার সমান ইকে, তাহলে এই হাফ এম ভি স্কোয়ার সমান লিখতে পারি 9 ইন্টু ইকে। তাহলে ইকে পরিমাণ গতিশক্তি দিয়ে সেই গুলিটি তক্তাভেদ করতে পারে একটি, কারণ একটি তক্তার গতিশক্তি বলেছি হাফ এম ভি স্কোয়ার, একটি তক্তা ভেদ করতে প্রয়োজনীয় গতিশক্তি। তাহলে গতিশক্তি যদি 9 গুণ হয় তাহলে সে কয়টি তক্তা ভেদ করতে পারবে, সুতরাং তক্তার সংখ্যা হবে কয়টি, 9টি। যেহেতু গতিশক্তি 9 গুণ লাগছে সেই হিসেবে আমরা বলতে পারি তক্তার সংখ্যা হবে 9টি। ঠিক আছে, তো এভাবে যদি বলা হয় গতিশক্তি 4 গুণ হচ্ছে, 5 গুণ হচ্ছে, তোমরা একই নিয়মে এই টাইপের ম্যাথগুলো শর্টকাট ওয়েতে করতে পারো, এমসিকিউ প্রশ্নেও আসে, এগুলো একটু প্র্যাকটিস করবে। ঠিক আছে, এরপরে যে টার্মটা আমরা দেখব বিভব শক্তি বা স্থিতিশক্তি। গতিশক্তি, বিভব শক্তি এগুলোর কম্বাইন্ড ইয়েটা হলো যান্ত্রিক শক্তি। আমরা পড়েছি যান্ত্রিক শক্তি কি, যে কোনো বস্তু তার অবস্থানের জন্য বা গতির জন্য যে শক্তি লাভ করে তাকে যান্ত্রিক শক্তি বলে। তার দুটি ফরম্যাট রয়েছে, একটা হচ্ছে গতিশক্তি, বস্তু তার গতির জন্য যে শক্তি লাভ করে তাকে বলা হয় গতিশক্তি, আর স্থিতিশক্তি বা তাকে বিভব শক্তি দুই নামেই ডাকা হয়। সেটা কি, বস্তু তার অবস্থান বা স্থিতির জন্য যে শক্তি লাভ করে তাকে বলা হয় বিভব শক্তি বা স্থিতিশক্তি। ঠিক আছে, ধরো একটা বস্তু কোনো একটা জায়গা থেকে একটা বস্তুকে তুলে তুমি আরেকটা জায়গায় রেখে দিলে, তুমি তুলতে গিয়ে যে একটা কাজ করলে, যখন রেখে দিলে সেই কাজটা শক্তিতে কনভার্ট হয়ে সেই বস্তুর মধ্যে সঞ্চিত অবস্থায় থাকবে। তাহলে স্থিতিস্থাপক বিভব শক্তি বা স্থিতিশক্তি মূলত একটা সঞ্চিত শক্তি। যেমন এই একটা বস্তুর মধ্যে এই যে সঞ্চিত শক্তিটা থাকে, এটা দিয়ে সেই বস্তুটা কাজ করে। আমরা একটা উদাহরণ দেখি স্প্রিং এর ক্ষেত্রে। স্প্রিং এর যে গাড়িগুলো থাকে, খেলনাগুলো থাকে, স্প্রিং এর ঘড়ি থাকে, স্প্রিং এর বিভিন্ন ডিভাইস থাকে, সেখানে হয় কি, স্প্রিং এর সাথে একটা দড়ি লাগানো থাকে, সেই দড়িটা টান দিলে সেটাকে বলা হয় স্প্রিং এ দম দেওয়া। দম দেওয়া মানে, আমরা স্প্রিং এর খেলনা গাড়ি যদি দেখে থাকো, যে স্প্রিং দড়িটা টান দিলে স্প্রিংটা কিন্তু সংকুচিত হয়ে যায়, এবং সংকুচিত যে হলো তার মধ্যে একটা শক্তি সঞ্চিত থাকলো। আমি দড়ি টান দিলাম, স্প্রিংটা সংকুচিত হলো, এখানে একটা কাজ হলো, সেই কাজটা স্প্রিং এর মধ্যে সঞ্চিত অবস্থায় থাকবে। তারপর যখন তুমি দড়িটা ছেড়ে দাও তখন কি হয়, সেই সঞ্চিত শক্তিটাকে ব্যবহার করেই কিন্তু স্প্রিং তার আগের অবস্থানে ফিরে যায়। কাজে এই ক্ষেত্রে যে খেলনা গাড়িটা চলে বা স্প্রিং যুক্ত যে যন্ত্রটি চলে, সেটা কি হয়, ওই সঞ্চিত শক্তিটা অর্থাৎ স্থিতিশক্তিটা ব্যবহার করেই সেটি কিন্তু চলতে থাকে। এটা একটা স্থিতিশক্তির উদাহরণ হিসেবে আমরা বলতে পারি। ঠিক আছে, তাহলে কোন একটা বস্তু তার যে স্বাভাবিক অবস্থা সেখানে ফিরে আসতে যে পরিমাণ কাজ করে তাকেই বলা হয় স্থিতিশক্তি। ঠিক আছে, এখন স্থিতিশক্তির আবার কয়েকটা প্রকার রয়েছে। স্থিতিশক্তির তিন প্রকার, সেগুলো আমরা কি বলতে পারি। ফার্স্ট অফ অল হচ্ছে অভিকর্ষীয় স্থিতিশক্তি বা অভিকর্ষীয় বিভব শক্তি। অভিকর্ষীয় বিভব শক্তি। সেকেন্ড হলো স্থিতিস্থাপক বিভব শক্তি। স্থিতিস্থাপক বিভব শক্তি বা স্থিতিশক্তি। থার্ড ওয়ান হলো তড়িৎ বিভব শক্তি। তড়িৎ বিভব শক্তি বা তড়িৎ স্থিতিশক্তি। ঠিক আছে, 3 ধরনের স্থিতিশক্তি আমরা পেয়ে থাকি। তার মধ্যে অভিকর্ষীয় স্থিতিশক্তি বা বিভব শক্তিটা নিয়ে একটু আলোচনা করি। প্রথমত অভিকর্ষীয় বিভব শক্তিটা কিরকম, একটা বস্তুকে
তুমি যদি ভূমি থেকে অভিকর্ষ বল কাজ করে তো ভূমির দিকে, ভূমি থেকে অভিকর্ষ বলের বিপরীতে যখন একটা বস্তুকে আমি উপরে তুলছি তখন বাইরের কোনো একটা শক্তির দ্বারা কিন্তু এই কাজটা সম্পন্ন হচ্ছে, বা এই যে অভিকর্ষ বলের বিপরীতে তাকে তুলছি, এখানে একটা কাজ হচ্ছে। তো এই কাজটাই বস্তুর মধ্যে, কাজ তো আবার শক্তিতে রূপান্তরিত হয় আমরা জানি, এই কাজটাই বস্তুর মধ্যে স্থিতিশক্তি বা বিভব শক্তি হিসেবে সঞ্চিত থাকবে। ইনিশিয়ালি তার বিভব শক্তি 0, তো উচ্চতা যত ধরলাম, এখানে উচ্চতা হচ্ছে h পরিমাণ, উচ্চতা যত বাড়তে থাকবে তার বিভব শক্তির মান বেশি হবে, কারণ প্রাইমারিলি এখানে কোনো কাজ হয়নি। যখন কাজ বাড়ছে, উচ্চতার সাথে সাথে কাজ বাড়ছে এবং সেই কাজটাই সেই বস্তুটার মধ্যে স্থিতিশক্তি হিসেবে সঞ্চিত হচ্ছে। কাজেই এই ধরনের শক্তিকে আমরা বলতে পারি অভিকর্ষীয় বিভব শক্তি। অভিকর্ষীয় বিভব শক্তি কি আমরা সেটা বুঝতে পারলাম। তাহলে অভিকর্ষীয় বিভব শক্তি, সেটাকে যদি গ্র্যাভিটেশনাল পটেনশিয়াল এনার্জি বা পিই দিয়ে ডিনোট করি, অথবা আমরা ইপি দিয়েও ডিনোট করতে পারি, সেটা সমান হচ্ছে এমজি এইচ পরিমাণ। কারণ উচ্চতার সঙ্গে এই কাজের সম্পর্ক রয়েছে বলছে, আর সেই কাজটাই শক্তিতে কনভার্ট হচ্ছে, যেহেতু অভিকর্ষীয় বিভব শক্তির জন্য ইকুয়েশন আমরা পাই ইপি সমান এমজি এইচ পরিমাণ। তো এক্ষেত্রে একটা জিনিস খেয়াল করো, ইকুয়েশন থেকে বা একটু আগে বর্ণনা যেটা বললাম, যে বস্তু যখন একেবারে ভূমিতে আছে তখন এইচ এর মান কম বলে এই ক্ষেত্রে কাজের পরিমাণ 0 এবং অভিকর্ষীয় বিভব শক্তিও 0। উচ্চতা যত বাড়ছে সেক্ষেত্রে কাজের মানও বাড়ছে এবং অভিকর্ষীয় বিভব শক্তির মানও বাড়ছে, ঠিক আছে। আর ভূপৃষ্ঠে, একেবারে পৃষ্ঠে অভিকর্ষীয় বিভব শক্তির মানটা 0 পাচ্ছি আমরা। তো এই ইকুয়েশনটা আমাদের কাজে লাগবে। এই ইকুয়েশন রিলেটেড ম্যাথ আমরা দেখব। তার আগে আরেকটা কথা বলি, গতিশক্তির বেলায় তোমরা জেনেছো যে গতিশক্তি ঋণাত্মক হতে পারে না, কিন্তু বিভব শক্তি কি ঋণাত্মক হতে পারে? যদি এরকম প্রশ্ন আসে যে বিভব শক্তি ঋণাত্মক হয় কি, এখন বিভব শক্তি পজিটিভ না নেগেটিভ ধরবো সেটা কিন্তু ডিপেন্ড করবে একটা প্রামাণ্য পৃষ্ঠ, বা যেটা প্রামাণ্য পৃষ্ঠ বলতে কি বুঝি, যেমন কোনো বস্তুর উচ্চতা যখন নির্ধারণ করা হয় সমুদ্র পৃষ্ঠের সাপেক্ষে সেই বস্তুর উচ্চতা ধরা হয়। তোমরা জানো উচ্চতা যখন মেজার করা হয় সমুদ্র পৃষ্ঠ থেকে এত উঁচুতে বা এত নিচুতে। তো বিভব শক্তি নির্ণয় করার সময়ও একটা প্রামাণ্য তল হিসেব করা হয়, যেটা ভূপৃষ্ঠকে বলা হয় একটা প্রামাণ্য তল হিসেবে। তো এই প্রামাণ্য তল থেকে যত উপরের দিকে উঠবো উচ্চতার মান পজিটিভ হবে, সে কারণে বিভব শক্তির মানটা ধনাত্মক হবে। কিন্তু এই প্রামাণ্য তল থেকে অর্থাৎ ভূপৃষ্ঠ থেকে যত নিচের দিকে নামবো বা কেন্দ্রের দিকে যাব, তাহলে সেই হিসেবে হাইটটা নেগেটিভ হবে এবং যে বিভব শক্তিটা সেটাও ঋণাত্মক হবে। অর্থাৎ বিভব শক্তি ধনাত্মক না ঋণাত্মক হতে পারে, সেটা নির্ভর করছে প্রামাণ্যতল আমি কি হিসেব করছি তার উপর। যদি ভূপৃষ্ঠটাকে প্রামাণ্যতল না ধরে অন্য কিছুকে প্রামাণ্যতল ধরি, তাহলে তার সাপেক্ষে বিভব শক্তি আবার অন্যরকম হবে। কিন্তু ব্যাপারটা এতটুকু ক্লিয়ার যে বিভব শক্তি ধনাত্মক হতে পারে, ঋণাত্মকও হতে পারে। অর্থাৎ একটা প্রামাণ্য তল যদি আমরা কনসিডার করি, যেই তল বরাবর বিভব শক্তি 0, তো সেই তল থেকে যত উপরের দিকে যাবে বিভব শক্তি তত পজিটিভ হবে, ধনাত্মক হবে। আর সেই তল থেকে যদি নিচের দিকে যাই বিভব শক্তি তাহলে ঋণাত্মক হয়ে যাবে। অর্থাৎ বিভব শক্তি ধনাত্মকও হতে পারে, ঋণাত্মকও হতে পারে, ঠিক আছে। তো এই জিনিসটা আমরা জানলাম। এই বিভব শক্তি রিলেটেড, বিভব শক্তির ইকুয়েশন রিলেটেড ম্যাথ আমরা নেক্সট ক্লাসে দেখব, এবং আরও যে দুটি বিভব শক্তি রয়েছে সেগুলো নিয়েও জানার চেষ্টা করব। তো আজকের ক্লাস এতটুকুই। ক্লাস ফলো করো এবং কোনো প্রশ্ন থাকলে সেটা জানাও, তাহলে বুঝতে পারবো যে তোমরা ক্লাস ফলো করছো। এবং ইমিডিয়েট যদি অ্যান্সার দিতে নাও পারি, আমরা আমাদের ফ্রি টাইমে চেষ্টা করি যে তোমাদের অ্যান্সারগুলো দেওয়ার। সো একটু ধৈর্যশীলও হতে হবে তোমাদের। তো নেক্সট ক্লাসে আবার নতুন টপিক নিয়ে কথা বলবো। আজকের ক্লাস এতটুকুই। সবাই ভালো থেকো।